খারাপ স্টুডেন্ট, লাস্ট বেঞ্চার্স, পড়া পারতাম না, নীল ডাউন হয়ে অর্ধেক দিন স্কুল থেকে স্কুলে পেরিয়ে এসেছি। বাড়িতে যিনি পড়াতেন তিনিও আমাকে কান ধরে দাঁড় করিয়ে পড়া মুখস্থ করাতেন। এইভাবেই আমি পাশ করেছি গোটা 10। ছোটবেলায় প্রচুর মার খেয়েছি, যেটা এখনকার সময়ের ছোটরা খায় না। দুষ্ট ছেলে ছোটবেলা, ডান পিটেছে। মারাত্মক। আমি মাকে মারাত্মক জ্বালিয়েছি, এখনো জ্বালাই। মা যতদিন থাকবে ততদিন জ্বালাবো, কারণ এটা আমার হাক। এটা তো আমাদের অধিকার যে মাদেরকে জ্বালাতেই হবে। কথাটা বলবো, কোন কথাটা কোথায় বলবো, কেন বলবো, কিভাবে বলবো, সেটা ডিপেন্ড করে যিনি কথা বলছেন আর কিভাবে বলছেন। এটাকেই আমি একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তাদের প্রেশার সুগার হয়, তারা নিয়মিত ওষুধ খায়। সে তুমি যত ভালো জিনিসই খাও, যা কিছু খাও, যত রকমের ওষুধ খাও, অ্যাঙ্কারিংটা আমার কাছে ওটাই ওষুধের নিত্য সঙ্গী। এবার মঞ্চে ডাকে ডাকবো আমাদের প্রেম থেকে বিরহ, সংযোগ থেকে বিচ্ছেদ, আমাদের জীবনের ভালো এবং মন্দ সমস্ত কিছুতেই যার শব্দকে ধার করা যায়, যার কবিতাকে ধার করা যায়, তিনি আমাদের নয়, তিনি আপনাদের, আমাদের সবার কবি। প্লিজ ওয়েলকাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হাই, আমি সহেলি, চলে এসেছি কোয়াইশ বিটিএস এর আরো একটা এপিসোডে। ঠিক আমি এখানে বসে যেই কাজটা করছি, আমার সাথে আজকে যিনি গেস্ট রয়েছেন তার কাজ কিন্তু সেটাই। আজকে আমার গেস্ট আরজে শান্তনু। থ্যাংক ইউ সো মাচ। খুব 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 ভালো কোয়াইশ লাগলো। বিটিএস এ তোমাকে স্বাগত। থ্যাংক ইউ এখানে আসার জন্য। প্রথমে জিজ্ঞেস করি, কেমন আছো? খুব ভালো। এই গরমে ঠান্ডায় কাজে সবকিছু মিলিয়ে ভালো আছি, এবং ভালো আছি বলে এখানে এসেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম। তো আজকে আমরা অনেক আড্ডা দেব। আমার সঙ্গে তো তুমি আড্ডা মারবে, তার সাথে আমার দর্শক বন্ধুরাও তোমার সঙ্গে আড্ডা দেবে। একদম একদম। তো আমরা শুরু করি আমাদের আড্ডার প্রথম সেগমেন্ট, স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে আমি তোমাকে জিজ্ঞাসা করবো তোমার ছোটবেলার কথা, আমাদের যদি একটু শেয়ার করো। খুব খারাপ স্টুডেন্ট, লাস্ট বেঞ্চার্স, পড়া পারতাম না, নীল ডাউন হয়ে অর্ধেক দিন স্কুল থেকে স্কুলে পেরিয়ে এসেছি। বাড়িতে যিনি পড়াতেন তিনিও আমাকে কান ধরে দাঁড় করিয়ে পড়া মুখস্থ করাতেন। এইভাবেই আমি পাশ করেছি গোটা 10 এবং তারপর এইচএস। তখনও একই স্কুলে। আমি উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের স্টুডেন্ট। আমি থাকি বালির ঠিক পরের স্টেশন বেলানগরে, এবং এই এই যাতায়াত বালি টু বা বেলানগর টু কলকাতা, এটা নিয়েই আমার পুরো দিন বা রাদার জার্নি, পুরো জার্নিটাই আজকে যে তুমি শুনবে, আমার গোটা জার্নিটা এটা নিয়েই। আচ্ছা। আর ছোটবেলায় প্রচুর মার খেয়েছি, যেটা এখনকার সময়ের ছোটরা খায় না। দুষ্ট ছেলে ছোটবেলা, ডান পিটেছে। মারাত্মক। আমি মাকে মারাত্মক জ্বালিয়েছি, এখনো জ্বালাই। মা যতদিন থাকবে ততদিন জ্বালাবো, কারণ এটা আমার হাক। এটা তো আমাদের অধিকার যে মাদেরকে জ্বালাতেই হবে। এক্স্যাক্টলি। তো সেটাই। আমি বাবার কাছে প্রচুর মার খেয়েছি, বাবার কাছে এখনো পর্যন্ত প্রচুর ভালোবাসা পাই। এখন ভাবছিল মার খেয়েছি, এখন নট লাইক দ্যাট। তুমি তো শুনেছি খুব ভালো গান করো। না, গান করি না। বাড়ির লোক চেয়েছিল গান। হ্যাঁ, বাড়ির লোক চেয়েছিল গান করতে, যাতে আমি গান। অ্যাকচুয়ালি কি আমার মা ডান্স করতেন। আচ্ছা। এখনো করেন। আচ্ছা। মা আমি আমার জন্মানোর পরে আমাকে কোলে কোলে নিয়েও আর কি ওই ডিডি বাংলায় গিয়ে ডান্স পারফর্ম করেছে। তারপর যেটা হয় আর কি, যে সেই সময় বাড়িতে মেনে নেওয়া না নেওয়ার একটা বিষয় থাকে। আমাদের বাড়ি থেকে মেনে নেয়নি, বাবার তরফ থেকে মেনে নেয়নি, তারপরে ডান্সটা কন্টিনিউ করেনি। তো মা চেয়েছিল যে নেক্সট যে জেনারেশন আসছে তারা যাতে একটু এইসব দিকে থাকে। আচ্ছা, আর্ট এন্ড কালচারের সঙ্গে যুক্ত থাকে। আর কোইন্সিডেন্টলি আমি সেটাই করেছি। আমি এইসব গান করতাম, গান একটা সময় অবধি শিখেওছি, রবীন্দ্রসঙ্গীত আমি এক্সামও দিয়েছি আর কি। তারপরে কি হয়, একটা বয়সে গান শুনবো কিন্তু আজকে। খুব খারাপ গলা, আমি বলছি সেটার কারণ হচ্ছে যে একটা বয়সের পরে গলা ভাঙে না, তো ওই গলাটা ভাঙার পরেই আমার আর গলা থেকে 3-4টে স্বর বেরোতে শুরু করলো। আচ্ছা, হ্যাঁ, ওই সময় একটা হয় ভয়েস চেঞ্জ। এবং সেটা খুব ভয় পেয়ে যায়, কিন্তু আমাকে তো গলা নিয়ে থাকতে হবে। তখন ডাক্তার দেখাই, ডাক্তারই বলে যে দেখো তোমার গলাটা না আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, তো দেখো তুমি কি করবে। গান যে হবে না তা না, কিন্তু আরো অনেক কিছু আছে সেগুলো করতে। ওটা তো আস্তে আস্তে না, ওই মন খারাপ গলা ভাঙার সময় একটা টাইম স্পেন্ড যায় যে গলাকে রেস্ট দিতে হয়, নাহলে ঠিক হয় না। তাহলে গলা থেকে গান বেরোলো না, কিন্তু কথা বেরোলো। সেটার গল্পটা একটু শুনবো, কিভাবে। মা খুব বেশি বলতেন, ছোটবেলা থেকে গল্প শুনিয়ে ঘুম পাড়ানো, খাওয়ানো সব। আচ্ছা।
আর সেই বিষয়টা আমার স্কুলেও হতে শুরু করে দিল, যে ধরো স্কুলের পিরিয়ডের একটা সময় বেশি একটু টাইম রয়েছে, স্যার বলতো কি গল্প বলবে, আমি হাত তুলে ধপ দিলেও গল্প হচ্ছে আর কি, সবাই শুনতো, এইসব আমার ভালো লাগতো আর কি। স্কুলে সরস্বতী পুজোর সময় এক্সিবিশন হবে, এক্সিবিশনে কে বলবে, আমি, বাকি ছেলেরা হয়তো কাজ টাজ করছে, কিন্তু এক্সিবিশনটাকে বোঝানোর ব্যাপারটাতে আমি আর কি মাস্টার আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। এইসব করে করেই আমার শুরু, তারপরে কবিতা, এবং একটা সময় গিয়ে আমি আরজে অমৃতা ম্যামের কাছে ক্লাস করতাম। তখন সেই সময় একটা মাত্র দুটো মিনি বাস চলতো, যেটা সাউথ সিটি টু হাওড়া যেত। হুম। সেই বাসে চেপে আমি 1.5-2 ঘন্টা ট্রাভেল করে আমি আসতাম হ্যাঁ, সাউথ তোমার সিটি। জার্নিটা অনেকটা হতো কারণ হ্যাঁ, এবং বালি যেহেতু। শিখতাম। হুম হুম। তারপরে আমি চলে গেলাম আমাদেরই ওখানের একজন টিচারের কাছে, তিনি আমাকে কবিতা শেখাতেন। একটু যখন বড় হলাম, তখন আমি রাজাদার কাছে ভর্তি হলাম। রাজাদা আমার গুরু, আর যে রাজা, তা এবং তার কাছ থেকেই আমার এই 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 বিষয়টা, এই তালিমের বিষয়টা, গলার স্কেল, হুম। ওঠা পড়া, এই সব কিছু। হুম। আর কথা যদি বলো যে তুমি তাহলে এত কথা কোথা থেকে শিখেছো, কথা আমরা ছোটবেলা থেকেই শিখি। এবার কোন একদম। কথাটা বলবো, কোন কথাটা কোথায় বলবো, কেন বলবো, কিভাবে বলবো, সেটা ডিপেন্ড করে যিনি কথা বলছেন আর কিভাবে বলছেন। এটাকেই আমি একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। সবার কথা শুনি, বলিও, কিন্তু হুম। সময় উপযোগীতে বলতে হয়। যেমন তুমি এখন আমাকে বলতে বলেছো বলে এত কথা বলে দিলাম। প্রথম শো কবে? প্রফেশনাল ওয়েতে জিজ্ঞাসা আমি করছি একদম না, আমি প্রফেশনাল ওয়েতে জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞেস করছি মানে ছোট থেকে যখন ভেবেছো যে এটা এটা নিয়ে এগোবো, তো সেই জায়গা থেকে প্রথম স্টেজে উঠে অ্যাঙ্কার হিসেবে তুমি কবে নিজেকে চিনলে? নিজেকে যদি সত্যি কথা বলছি, আমি নিজেকে চিনতে পারি, সেটা হচ্ছে আমার কলেজ লাইফে। তার আগে আচ্ছা। কিন্তু আমি করেছি, তার আগে প্রচুর। হুম এমনও হতো এখনো পর্যন্ত, আমার যদি আমি যেখানে থাকি সেখানে যদি যাও, হুম। সেখানে লোকজন জানে যে জগদ্ধাত্রী পুজোতে আমার সাথে আরেকজন দাদার মাইক নিয়ে কাড়াকাড়ি হতো, কে বলবে। তিনিও বলতে ভালোবাসেন, আমিও বলতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো যেহেতু তিনি সিনিয়র, তিনি বলতেন বেশি। তো এটা হতে হতে কলেজে ওঠার পরে ফার্স্ট ইয়ারে আমি প্রথম যেটা হয় যে আমি ফ্রেশার্স হোস্ট করার একটা সুযোগ পাই। আচ্ছা। সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় শো। অডিটোরিয়ামের ভেতর প্রচুর মানুষজন, এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো, হুম। সেই মানুষেরা আমার কথা শুনবে, হুম। প্লাস আবার সেইখানে গেস্ট সিঙ্গাররা ছিলেন, তারা আসার পরে আমার কথা শুনে হাততালি দেবে। এই রিয়েলাইজেশনটা আমার এটা প্রথম কলেজে গিয়ে হয়, ফার্স্ট ইয়ারে। হ্যাঁ একদম, মানে ডিরেক্ট কানেকশন, হ্যাঁ, তারপরে হ্যাঁ। সেগুলো এবং নিয়ে। ওখানেই আমার মনে আছে যে আমাকে অনেকে বলতো, বাহ ভালো করেছিস, তোর গলাটা ভালো। আমি প্রথমটা খুব ক্যাজুয়ালি নিতাম, কি বলতো। হুম। তারপরে আস্তে আস্তে সিরিয়াসলি আমি নিতে শুরু নেওয়া শুরু করলাম করো। যে হ্যাঁ। এবং আম, কলেজের কিছু লোক, আমার বন্ধু বান্ধব বলতো, তাদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে, তারা আমাকে বলতো যে তুই ইয়ে কর, রেডিওর জন্য তুই ভাবতে পারিস, তোর গলাটা না আরজেদের মতো। সুন্দর। কার মতো ওটা ইম্পর্টেন্ট না, তোর গলাটা না আরজেদের মতো। আমার কিছু বান্ধবী ছিল, তাদের সাথে আমি ফোনে কথা বলতাম, তখন সিমওয়ালা ফোন, হ্যাঁ। বা সিমওয়ালা মানে ফোন গলা মানে, দিয়ে খুব মেয়ে পটানো হতো। না না পটাতাম ওরকম না, কিন্তু তারা আমাকে বলতো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কথা গলাটা খুব বলতে ভালো, সুন্দর। কথাটা বলতে ভালো লাগে তোমার আচ্ছা, সাথে। শুনবো, সব কিছু শুনবো। এবার যাই আমরা আমাদের আড্ডার দ্বিতীয় ধাপ, রিহার্সালে। তোমার প্রথম গুরুর, অনেক গুরুদের নাম তো শুনলাম, তো একদম প্রথম তুমি কার কাছে শিখেছো? বুদ্ধ কাকু। বুদ্ধ আচ্ছা কাকুর টাইটেল আমি বলতে পারবো না, কারণ তিনি আমার কাছে বুদ্ধ কাকুই। আচ্ছা। ডে ওয়ানে তার কাছ থেকেই আমার কবিতা আবৃত্তি শেখা, হুম। বা মঞ্চে কথা বলার ইন্সপিরেশন ওই মানুষটা, যাকে আমি আচ্ছা। মঞ্চে বলি, আরে বাপরে বাপ, একজন মানুষ বলছে আর আমার পাড়ার সবকটা মানুষ শুনছে। শুনছে। অন্য হ্যাঁ। সবাইকে কেমন একটা, মানে কেউ বললে সে আবার অপোজিট মানুষটা বলে, কিন্তু ও বলছে সবাই শুনছে। এই বিষয়টা আমাকে খুব অ্যাট্রাক্ট করে আর কি। আমি যাকে ফলো করি এখনো পর্যন্ত, যার কথা শুনি, তিনি মীর আফসার আলী। তার কথা আমি শুনি, তার শো আমি দেখি, তিনি কিভাবে কথা বলেন, অসাধারণ। শব্দ কিভাবে ব্যবহার করেন, আহ, এই জিনিসগুলো আমি এখনো অবধি ফলো করি। বলা যেতে পারে আমার রিহার্সাল, আমার পড়াশুনো, সবটাই সবটা উনি। ওনাকে দেখে দেখে করা। তো যেখানে তুমি শিখতে, তো সেখানে যদি কোনো মেমোরেবল ঘটনা যদি একটু শেয়ার করো খুব আমাদের খারাপ সাথে। ছিলাম বরাবর। তুমি গানের কথা বললে, আমি কবিতার কথা বলি, যেহেতু কবিতার ওই স্কেল, তো আমাকে বলা হতো যে আমাকে সবাইকেই কবিতা দিত, হুম। তারা আমার না কিছুতেই ভাল লাগতো না, মানে সেই
বলবীর বল উন্নত মমশির। আমি কি করছি, আমার তো মন লাগছে না, কিন্তু খালি জাস্ট পিঠ বাঁচাবো লোক সমাজে, ওই জন্য করতাম। তো এটা হতো। আর আমি ওখানেও খুব খারাপ ছিলাম, মানে সেখানেও আমি লাস্টে, সবার লাস্টে বলতে চেষ্টা করতাম। সাপোর্ট পেয়েছিলে, বাড়ি থেকে সাপোর্ট পেয়েছিলে এই বিষয়টায়, মানে এই শেখা, তারপরে এটা আমার মা নিয়ে ভাবা? বিশ্বাস করতো না যে আমি আচ্ছা। কিছু আমার দ্বারা মানে মানে মা চেয়েছিল আমি চাকরি করি, তারপর সময় বাঁচলে এগুলো করিস। কিন্তু যবে থেকে আমি এই অ্যাঙ্কারিংটা করি বা রেডিওতে যবে থেকে গেলাম, তবে থেকে মা বাবা বিশ্বাস করলো না, ও কথা বলে অ্যাটলিস্ট কিছু একটা মানে সেটা করছে, করছে, কথা বলছে, বিশ্বাস করতে শুরু হ্যাঁ, করেছে যে বিশ্বাস আমাদের করতে ছেলেও শুরু কিছু করলো। করতে পারে। কিছু করতে পারবে, তো রেডিওটা ইজ ইম্পর্টেন্ট। সেই রেডিওতে যাওয়ার পর থেকে বিশ্বাস করতে শুরু করলো। একদম। আচ্ছা, একটা কথা বলো, মানে এটা অনেকেরই মত, আমি তোমার মতটা জানতে চাই, যে এই ধরো আমি এখানে বসে আছি, আমার এখানে মাইক্রোফোনটা রয়েছে, হুম, তোমাকে আজকে ডেকে বলেছি তুমি এখানে বসো, তোমার সাথে একটা ইন্টারভিউ সেশন হবে, ভেরি গুড। ঠিক আছে? আমি কিন্তু তথাকথিতভাবে অ্যাঙ্কারিং শিখিনি, আচ্ছা ঠিক আছে, তুমি জানো সেটা। আচ্ছা। তো এই যে আমি একটা শুরু করে দিলাম ইন্টারভিউ সেশন, বা স্টেজে উঠে যে কেউ মাইক্রোফোন হাতে নিয়ে দু চারটে কথা বললো বা চেঁচালো, বা আহ, একটা অনুষ্ঠান শুরু করে দিল, তো এটাকে কি অ্যাঙ্কারিং বলে? তোমার মতটা জানতে চাই। ख्वाहिश बोले, কি বলে? ख्वाहिश, আচ্ছা, না मन की ख्वाहिश होता है ना। হ্যাঁ, একদম তাই না, আমি জিজ্ঞাসা করছি যে তোমার নিরিখে তুমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, তুমি বলো যে হোয়াট ইজ অ্যাঙ্কারিং, মানে অ্যাঙ্কারিং শিখতে গেলে কি কি বিষয় জানা দরকার, কিভাবে নিজেকে গ্রুম করা উচিত, এই গ্রুম করার জিনিসটা? শেষ নেই। গ্রুম তোমাকে যতদিন তুমি থাকবে ততদিন নিজেকে করতে হবে। হুম আহ, কি কি জানা দরকার, অনেক কিছুই জানা দরকার। স্পেশালি তুমি কি কাজের জন্য যাচ্ছ, দেখবে না অ্যাঙ্কার আর রাঁধুনি অনেকটা এক। কেন? কেন? রাইট, রাঁধুনি রান্না করে, হুম কিন্তু কি রান্না করে সেটা অকেশন ওয়াইজ করে। মানে হুম তিনি যদি শ্রাদ্ধ বাড়ি যান তাহলে কি কি রান্না করবেন তিনি জানেন, মুখে ভাত বাড়িতে গেলে পায়েস থাকবে তিনি জানেন, হ্যাঁ জন্মদিন বাড়িতে রান্না করতে গেলে পায়েস লাগবে, আবার বিয়ে বাড়িতে করলে তখন আবার আরেক ধরনের মেনু। তো অ্যাঙ্কার অনেকটা তাই, হুম যে কখন কোথায় কি বলবে, হুম এই মেনুটা হুম আর প্রিপারেশনটা যদি সে শিখে যায়, হুম তাহলে একটা করে কিছু সার্ভ করতে পারবে দর্শকদেরকে। আর আরেকটা প্রশ্ন তুমি করেছো যে এই যে তুমি করছো, হুম এটা কি কি হচ্ছে বা এটাকে তুমি কিভাবে বলবে। হুম প্রত্যেকে যে যে প্রফেশনে আছি সেটা ছাড়াও আমাদের আরো কিছু করার ইচ্ছে জাগে আমাদের প্রত্যেকের মধ্যে। দেখবে বাড়িতে বাবা সারা সপ্তাহ ধরে কাজ করে, সপ্তাহে একদিন রান্না করে, হুম হুম তাহলে তুমি তাকে কি বলবে? মনের ইচ্ছা পূরণ করছে, ঠিক একদম। তাই। হ্যাঁ, কিন্তু মনের ইচ্ছা পূরণ করাটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে সঠিক উপায়ে করতে হবে। মানে আমি এই বিষয়টাকে নিয়ে ছেলে খেলা করতে পারি না, আমাকে মন দিয়ে করতে হবে, আমাকে শিখে করতে হবে। দেখো তাই তুমি জিজ্ঞাসা করছি যে মানে অ্যাঙ্কারিং এর জন্য একদম শুরুতে কোন পার্টটা ইম্পর্টেন্ট, যে না এটা আমাকে শিখতেই হবে, বা এই শোনাটা, শোনাটা? তুমি তখনই ভালো বলবে যখন তুমি ভালো শুনবে। হুম ছোটবেলায় বলতো যে তুমি একটা, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, নরকবাস। এবার এটা ছোটবেলায় আমাদের মা কেন বাবা খুব বলতো? বলতো। হ্যাঁ, এটা কেন বলতো? যাতে তুমি ভালো হও, একদম ভালো লোকের সাথে ভালো, মিশো। হ্যাঁ, তোমার এবার ভালো সঙ্গটা লোকের ভালো সাথে হবে। মিশলে তুমি ভালো জিনিস শিখবে। একদম। এবার ভালো কথা শুনলে তুমি ভালো কথা বলবে। এবার তুমি কখন কোনটা কিভাবে বলবে, কোন কথাটা কোথায় বলবে, হুম সেটা তোমার প্র্যাকটিস, সেটা তোমার পড়াশোনা, সেটা তোমার রিহার্সাল, তুমি যেভাবে সেটাকে বলবে সেটা তোমার উপর। তারপর স্পষ্টভাবে কথা বলাটাও আমার মনে সেটা হয়। খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা হ্যাঁ, এখন প্রত্যেকে বলি কম, দেখি বেশি, শুনি বেশি। একদম। তার কারণ আমাদের এখন গল্পের বই আমাদের বাড়িতে কম থাকে, ফোনে বেশি থাকে। হুম 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 আমরা গল্পের বই পড়ি কম, শুনি বেশি। ইবুক তো পড়াও এখন মানুষ ছেড়ে হ্যাঁ, দিয়েছে, এখন সবাই শুনি বেশি। শুনি বেশি। আমি হ্যাঁ, এমনও মানুষকে জানি যাদের কাছে স্লিপিং পিল হচ্ছে গল্প শোনা, হুম 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 কিন্তু সে জানে না গল্পটা শেষটা কোথায় হয়েছে, তার কারণ মাঝপথে সে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। পড়েছে। ঠিক। পরের দিন সকাল হয়েছে, আবার রাত্রে শোয়ার সময় একটা নতুন গল্প। হ্যাঁ। তো এই গল্প শোনার জায়গায় যদি গল্প পড়া যায়, হুম তাহলে অনেক কিছু জানা যাবে, অনেক শব্দ শেখা যাবে, হুম অনেক শব্দ উচ্চারণ করা যাবে। আচ্ছা, তো এরকম কখনো হয়েছে যে তুমি স্টেজে উঠেছো, এরকম মানে অপ্রস্তুতিতে পড়েছো, সেদিনকে হয়তো কোনো রকম ভাবে তোমার মাইন্ড তোমাকে সাথ দেয়নি? হ্যাঁ, প্রচুর বার না, এটা মানে দু তিনবার তো হয়েইছে।
আর তার চেয়ে ইম্পর্টেন্ট যে আমরা তো কেউই একদিনে বড় হয়ে যাই না, আমাদের না। প্রত্যেককে শিখতে হয়। আমার প্রতিদিন শিখি। ফার্স্টে আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশন খুব একটা ভালো ছিল না, এখনো যে আমার খুব মারাত্মক ভালো তেমনও নয়, আমি শিখছো। চেষ্টা করছি এখনো। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমার কোনো কিছুই এই জন্মে আমি পারফেক্ট করতে পারবো না, আমি প্রত্যেক দিনই শিখে 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 বড় হবো। তো একটা খুব ইনসিডেন্ট, একটা দারুণ মুহূর্তের কথা যেটা আমার সারা জীবন মনে থাকবে বা মনে থাকে। 15ই আগস্ট আমি একটা শো করতে গেছিলাম আমাদেরই এখানকার একটা নামকরা শপিং মলে। দেখবে স্পেশাল ডেতে শো হয়, তো যিনি অর্গানাইজার বা যিনি ইভেন্ট করাচ্ছেন তিনি আমাকেও ডেকেছেন, সাথে আরো দুজনকেও ডেকেছেন। এবার প্রেফারেন্স তো থাকে, কারো আগে কারো পরে, কেউ কারো প্রতি প্রেফারেন্স দেবে। তো আমার সাথে আরো একটি মেয়ে ছিল, তো কোথাও গিয়ে আমি কোনো একটা স্পন্সরের নাম বা কিছু একটা ভুল বলে ফেলেছিলাম। ওটা আমার মিস্টেকটা দুবার হয়েছিল, আমি খুব ভুল না করে, কারণ সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অব্দি শো, তা না। তো আমি দেখলাম, আমাকে বললো যে আমার, আমি পুরো নেমে গেলাম স্টেজ থেকে। হ্যাঁ, আর করতে হবে না, আমার আর করতে হবে না বলার আগে থেকে স্টেজ থেকে নামা আর স্টেজে ওঠার মধ্যে টাইম হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা। আর করতে হবে না, কেন বললো এতবার ভুল বলছিস, এনে 50 টাকা ধর, বাড়ি চলে যা। আমি খুব অবাক। এটা কি শুরুর দিকে? তখন অলরেডি হ্যাঁ, শুরুর দিকেই। আমি অবাক যে কি করছে, আমার খুব মন খারাপ, কারণ যে পাঞ্জাবি পরে আমি করছি সেটা নতুন কেনা, বাড়িতে গিয়ে আমি কি বলবো যে এত তাড়াতাড়ি শেষ। আমার প্রথম সবকিছুর ক্ষেত্রে আমার প্রথম মনে কি আমি বাড়িতে গিয়ে কি বলবো। হ্যাঁ, প্রথমে মা বাবার হ্যাঁ, কথাটাই আগে। কারণ আসবো বলেছি বিকেল বেলা, চলে যাবো দুপুর বেলা, কি বলবো? কি বলবো। এবার তো চলে এসেছিলাম। তো তারপরে এই 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 ঘটনাটা হয়ে যাওয়ার পরে কেমন বিষয় দেখো, সেই মলে আবার আমি এই বছরে শো করতে গেলাম, আর সেই লোকটা আবারও, কিন্তু আচ্ছা। পার্থক্য একটা, আমি স্টেজের ওপরে, উনি তখন দর্শক। একদম। অদ্ভুত বিষয়, ওই অত ভিড়ের মধ্যে সেই সময় আমার মনে আছে আমি দেবদার কোনো একটা ছবির, আহ, আর দেবেরই একটা সিনেমার টিক্কা প্রমোশনে আমি ওই মলে, আর উনি তখন অপোজিটে দাঁড়িয়ে আছেন। আর আমার না ওনার মুখটা হয় না, মানে প্রচুর মানুষ কিন্তু স্টেজ থেকে তুমি একজন দুজনকে দেখতে পাচ্ছ, যেহেতু ওটা মল, আমার না ওনাকে দেখেই আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে। অ্যান্ড তারপর যখন উনি শোটার পরে এসে আমাকে জড়িয়ে টড়িয়ে ধরলে, আরে কত বড় হয়ে গেছে, আমি কিন্তু ওনাকে একবারও বুঝতে দিইনি যে আমার ঘটনাটা এখনো মনে আছে। হ্যাঁ, আর খুব ভালো, মানে থ্যাংক ইউ ওনাকে, ধন্যবাদ যে সেদিনকে উনি ওটা যদি না করতেন আমি আজকে এটা হতে পারতাম না, আমি এখনো কিছু না। ওটা তো একটা অপমান ছিল, অপমানটা না করলে হয়তো আরো এরকম প্রচুর প্রচুর আছে। মানে আমি একটা শো করে গেছিলাম, সারাদিন শো করেছি, সেই শো এর টাকা পাইনি, দিন রাত ফোন করে কান্নাকাটি, সে দিচ্ছে না। ও মা, এই বছর পুজোতে যে করেছে এই কাজটা, মাঝখানে কিন্তু 5-6 বছর চলে গেছে, তার সাথে আর কোনো কাজ হয়নি। ঠিক এই বছর পুজোতে একটা বড় ব্র্যান্ড কোম্পানি আমাকে শো এর জন্য বলে, পুজোর 2-3টে দিন। হঠাৎ করে যে গাড়িটা আমাকে পাঠায় আর কি, যার সাথে যেতে বলে, তিনি সেই লোকটা। আচ্ছা। আমি তো অনেক কিছু ভুলে গেছি, তার আমাকে দেখে অনেক কিছু মনে পড়ে গেছে, এবং তিনি আমার সাথে ঠিক কিভাবে কথাটা বলাটা শুরু করবে বুঝতে পারছে না, তার কারণ প্রস্তুতিতে একটা পড়ে গেছে। সেই সময় সেই দিনকে ওনার যা ডেজিগনেশন তার থেকে বেশি ডেজিগনেশন আমার। একদম। আমি ওনার সাথে কথা না বললেও হবে, কিন্তু ওনাকে আমার সাথে কথা বলতেই হবে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু আমি কখনো এইগুলো, আমি বলি আমার মনে হয় যে এগুলো ভগবানের আশীর্বাদ, এটাই জীবন। আমি যদি সেই সময়, হ্যাঁ, এবং আমি যদি, আমার বিশ্বাস যে আমি যদি সেই সময় কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সরে যেতাম, আমি যদি ভেবে নিতাম আমাদের কিছু হবে না, আমি আর এই মানুষগুলোকে আবার মিট করতে পারতাম না। কারণ আমার বিশ্বাস যে ভগবান শুরুটা যেভাবে করে আমাদের জীবনের, শেষটাও সেইভাবে করে, যদি না খুব বড় ইনসিডেন্ট হয়ে যায় তোমার লাইফে। আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি এখন যখন পারফরমেন্স করতে ওঠো, তো এখন তোমার প্রিপারেশন কেমন থাকে? মানে তুমি নিজের রিহার্সাল কিভাবে পড়াশোনা করি, হ্যাঁ, আয়নার সামনে কথা বলি। হ্যাঁ, এখনো ভুল হয় স্পন্সরের নাম? মাঝে মাঝে ভুলে যাও, এরকম হয়? হ্যাঁ, এখন ভুল হলেও এখন না মেকআপ করাটা
অনেক ইজি হয়ে অনেক গেছে। ইজি টাইপ হয়ে গেছে। এখন আমি জানি যে আচ্ছা স্পন্সরের নামটা মনে পড়ছে না, কিভাবে কি কাটিয়ে কি করা যেতে পারে, হ্যাঁ। কিভাবে বা আবার বার করে কোনো নেব। শোয়ের যে প্রেজেন্স যে আর কি হ্যাঁ করে আর কি মেনলি সেটা হয়তো ভুলে গেছো, বা শোয়ের হ্যাঁ নাম হ্যাঁ, হয়তো মাঝপথে ভুলে আমি গেছো। রিসেন্টলি একটা ছবির প্রমোশনে গিয়ে ডেট ভুল বলেছিলাম, তো আমার কো অ্যাঙ্কার বলছে কি ডেট বললেন, যে আমি যেটা বলেছি সেটাই ঠিক, আবার রিপিট যে ডেটটা ছিল সেটাই। তো এটা হচ্ছে যে আসলে কি জানো তো, আমরা তো বলি হুম, আর শুনি, আমাদের শোনাটা না, এই কনস্ট্যান্ট তোমার সাথে কথা বললাম, আমি কিন্তু তোমাকে যদি এখন বলি যে আমি ইন্টারভিউ শুরুতে কোন শব্দ দিয়ে শুরু করেছি, বলতে পারবো না। এক্স্যাক্টলি ঘটনাটা এরকমই। এটা একটা একদম। ট্রিক্স দিয়ে রাখলাম, কিন্তু Okay. রেকটিফাইটা মানে ভুল হলে রেকটিফাইটা খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে ওনার ওই কথাটা ভুলেই যায়। একদম একদম। আমরা আড্ডা দিচ্ছি, হয়তো আপনাদের খুবই ভালো লাগছে। তো আমরা আমাদের আড্ডার পরের সেগমেন্ট অন দ্য ওয়েতে চলে যাচ্ছি। বাহ, অন দ্য ওয়েতে তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমার জার্নিটা শুরু হয়েছিল তো অন্যভাবে, মানে তুমি চাকরি করতে, তুমি বললে হুম গল্পের হুম। শুরুতে তুমি বিপিওতে চাকরি করতে, সেখান থেকে তোমার ডিরেক্টলি স্টেজে এবং দর্শকদের সাথে ইন্টারাকশন, এই জার্নিটা একটুখানি বলো। বিপিওতে চাকরি করাটা হচ্ছে আমার স্কুল লাইফের এইচএস পাস হয়ে যাওয়ার পরে হুম কলেজে যাব। হুম আমি একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, এবং সেই কারণের জন্য কলেজে যাব যে, তো কলেজের জন্য তো একটা ফিজ লাগবে। তো সেই ফিজটার জন্য আমি যখন হুম কথাবার্তা বলি, যখন আমি বলি যে আমি একটু জিন্সের প্যান্ট কিনবো, বন্ধুদের দেখছি, তখন বাবা বলেছিল লাইফে যত রকমের ফান্টুসি মারার নিজের পয়সায় করো, তোমার বাপের পয়সায় করতে হবে না। আমি বলছি আচ্ছা। তো তারপর থেকে আমার মাথায় একটা জিদ চেপে গেছিল যে যাই, আমি ভালো প্যান্ট পরলে নিজের পয়সায় পরবো, বাবাকে উল্টে পড়াবো। তো সেই জেদটা ছিল, বাট সেইটার জন্য আমি অ্যাকচুয়ালি বিপিওতে যাই। এবং আচ্ছা। তখন যে বিপিও বা যে যে জায়গাটাতে আমি মানে যে কোম্পানির হয়ে চাকরি করতাম, সেই কোম্পানিটা এখন আর নেই, মানে সেই সিমটাই এখন আর নেই। তো আমি তো এখনো হয়, নাইট হুম শিফট হয়, ডে শিফট হয়। হুম তখন মজার বিষয়, আমার 18 বছর হয়নি। তো ইন্টারভিউ হচ্ছে, একটা ইন্টারভিউতে আমি পাশ করেছি, পরের ইন্টারভিউটাতে মানে পরের স্টেপটাতে আমি দেখি, তখন উনি আমাকে বলছি কি তুমি বাচ্চা ছেলে, এইসব কেস খেয়ে যাবো আমরা। ওনাকে আমি কি মিথ্যে মানে কি ঢপ দিয়েছে তোমার বিশ্বাস হবে না। আমার বাড়ির পরিস্থিতি খারাপ, আমাকে চাকরিটা করতেই হবে। লাস্ট ওনাকে একবার বলেছিলাম আমার তো রেজাল্ট বেরোতে 2 মাস সময় লাগবে, আপনি কটা দিন আমাকে ওই ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখুন, রেজাল্টটা বেরিয়ে গেলে আপনি আমাকে জয়েন করিয়ে দেবেন। উনি আমার কথা রেখেছেন যে ট্রেনিং পিরিয়ড আচ্ছা। চলছে, এবার ট্রেনিং পিরিয়ডের মধ্যে তোমাকে এক্সাম দিতে হয়, হুম যে ওই কিছু একটা এক্সাম হ্যাঁ থাকে, হ্যাঁ। সেটাতে পাশ করলে তারপর আবার যাও। হুম। আর আমি ইচ্ছা করে করে ফেল করতাম, 15 দিন অন্তর অন্তর ইস। হতো। আর এই সব সেটিং আমি করে রেখে যাই হোক হলো। হ্যাঁ। তো একদিন রাত্রিবেলা নাইট শিফট, হুম ট্রেনিং পিরিয়ডে আমি রাত্রিবেলা আমরা ফোন এসছে, এবং হুম। আমি রাত্রিবেলাও ওই যে বলতাম লাস্ট বেঞ্চার্স, ওখানে হ্যাঁ। গিয়ে লাস্ট বেঞ্চে থাকতাম আর ঘুমাতাম। কিন্তু একদিন 7 দিন চোরের একদিন গৃহস্থের, একদিন মাস্টারমশাই দেখে নিয়েছেন, মানে যিনি টিম লিডার, তো তিনি দেখে নিয়ে আমাকে তার পাশে বসায়, তারপরে বলে যে এখানেই বসবি এবার থেকে। বললাম আচ্ছা, কি করতে হবে? আজকে রাত থেকে যে কটা কল আসবে ম্যাক্সিমাম গুলো আমি রিসিভ করিয়ে দেবো, তুই কথা বল। এই বাবা। আমি তো মারাত্মক কেস। কি সৌভাগ্য দেখো, প্রথম দিন হয়ে গেছে, হয়তো দ্বিতীয় তৃতীয় দিন, তো একটা ফোন কল আসে, এবং তিনি না অনেকক্ষণ আমাকে অনেক কথা জিজ্ঞেস করেন, যে একটা নিয়ম থাকে দেখবে, যখন কাস্টমার কেয়ার থেকে ফোন করে যে এই কলটা রেকর্ড হচ্ছে, আপনি আমাকে পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন না, এইসব বিষয় থাকে। হুম তো হুম হুম। উনি প্রথমে ওনার প্রবলেমটা বললেন, বলার পর বলছেন যে তোমার নাম কি? আমি বললাম তুমি কোথায় থাকো, আমি বললাম এগুলো পার্সোনাল প্রশ্ন, বলছে সব পার্সোনাল জানি, বলতে থাকো। তো আমি বললাম এই ব্যাপার। আর যিনি আমার মাস্টারমশাই, তিনি কিন্তু ঠিক এই ডিস্টেন্সে বসে আছেন। তো বললাম, তখন উনি আমাকে বলছেন যে একটা কথা বলি, তুমি না রেডিওতে চান্স করতে পারো। আচ্ছা। আর এই রেডিও, হুম তারপর কলেজ লাইফে উঠলাম, হুম। সেখানেও আবার রেডিও, সবাই বলছে। সবাই বলছে, মানে এই বিপিওর কানেকশনটা হওয়ার পরে না, মানে ওই কথাটা শোনার পর আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলাম। বাড়িতে তারপরে কিছু বলেনি?
তারপরে আমি আর কলেজে ওঠার পরে আমি আর চাকরি করিনি, কারণ আমি তো বলেছিলাম আমি কলেজে ভর্তি হওয়ার জন্য টাকাটা ইনকাম করছি। না বাড়িতে কিছু বলেনি মানে চাকরি ছাড়া? চাকরি ছাড়ার পরে বাড়িতে তো জানতোই যে ও ওই কলেজটা ভর্তি হওয়ার জন্য আচ্ছা কাজটা করছে। আচ্ছা, তার জন্য কোনো অসুবিধা হয়নি। তো তারপরে বলো, মানে তারপরে ধরো আরজে, তারপর সেখান থেকে জার্নালিস্ট। রেডিওতে যাওয়াটা হচ্ছে আমার রেডিও শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে। তাই? হ্যাঁ, মানে আমি আচ্ছা। 2016 মার্চ থেকে, মানে ধরো মার্চ এপ্রিল থেকে 18 লাস্ট অবধি আমি বাংলাদেশে ছিলাম। আচ্ছা। এবং আমার সাথে এখনো ওপার বাংলার খুব ভালো কানেকশন আছে। আমি ওপার বাংলা কি হতো তখন, আমাদের দু বাংলার সম্পর্কটা এত ভালো ছিল, আমি বিশ্বাস করি এখনো আছে। তো তারা না এসেছিল এখানে নতুন ভয়েস খুঁজতে। আচ্ছা। নতুন চ্যানেল, নতুন শো লঞ্চ করবে, তারা কলকাতার একটা অ্যাকসেন্টে কথা বলে যারা, তাদেরকে নিতে চায়, কিন্তু ভয়েসটা ভালো হতো। আমি সেখানে অডিশন দিই, সেটা রাজাদা পাঠায়, এবং প্রচুর মানুষ সেখানে অডিশন দিয়েছিল। ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ যে আমি সেখানে ক্লিক করি এবং আমি বাংলাদেশ যাই। আচ্ছা। সেইখানে গিয়ে আমি শো শুরু করি, শো বানাতে শুরু করি। আমি মানে আমাদের যে শোতে যা কথা বলবো, লিঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করি। তো অল টুগেদার এগুলো নিয়ে না তখন ওই রেডিওটাতে আরো বেশি করে জানতে চাইলাম। ওইখান থেকে রেডিও করার পর 18তে এসে এখানে আবার এতদিন অডিওতে ছিলাম, তারপরে আমার ভিডিওতে। তার মানে আরজে, জার্নালিস্ট, তারপর ডিজিটাল মিডিয়ায় কাজ, সেখান থেকে অ্যাঙ্কার। তুমি জানো, তোমাকে একটা কথা বলি, তোমরা যে জার্নালিস্টের কথাটা বলছো বা জার্নালিস্ট বলে আমাকে অ্যাড্রেস করছো, আমি না প্রথমে যখন চাকরিটা করতে গেছিলাম অ্যাঙ্কারিং করবো বলেই গেছিলাম। কি মজার বিষয়, কেন? ধরো তুমি আজকে আমাকে প্রশ্ন করছো, তো তোমাকে আমি অ্যাঙ্কার হিসেবেও ধরতে পারি, আবার তোমাকে প্রশ্ন কর্তা বা কর্তী হিসেবেও ধরতে পারি। তো আমার কাছে এই ব্যাপারটা ছিল অ্যাঙ্কারিং করা, কারণ তাকে তো টিভিতে দেখা যাচ্ছে। আমি দেখতাম আমি তো এই কাজটা পারি, আমি তো রেডিওতে বসে এই সেম কাজটা করছি, এবার আমাকে ক্যামেরার সামনে করতে হবে। আমি সেটাই করতে গেলাম। এবার সেই কাজটা করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে আরো কিছু জানতে হবে। এবার এই জানতে গিয়ে এই প্রশ্ন যখনই আমাকে জানতে হবে, তখন আমাকে প্রশ্ন করতে হবে, উত্তর খুঁজতে হবে। এই প্রশ্ন করা, উত্তর খোঁজা করতে করতে আমি এই জার্নালিস্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এবং সেটা থেকে না আমার কোনো বলতে দ্বিধা নেই, আমি জার্নালিজম নিয়ে পড়াশোনাটাও আমার কিন্তু রেডিও করার পরে। আচ্ছা, মানে ফিল্ডেই হয়েছে নাকি না আলাদা করে ডিগ্রি আছে? আমি যখন জানলাম তখন পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা। তারপরে ফিল্ডে আমার এক্সপেরিয়েন্স বেশি। যেটা দরকার হয় আমাদের প্রফেশনে, আমার মনে হয় পুঁথিগত বিদ্যা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট শুধু সেটা থাকলেও আমার মনে হয় না, কারণ ফিল্ড ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শেখানো হয় না। তো হয়ে গেল আরজে থেকে জার্নালিস্ট, তারপর সেই সূত্রে কি ডিজিটাল মিডিয়ায় তোমার কাজ? আমি শুরুটাই আমার ডিজিটাল মিডিয়া, কারণ আমি যে চ্যানেলে চাকরি করতাম তারা ডিজিটালে খুব পপুলার ছিল। ওকে। আর আমি বিশ্বাস করতাম সেই সময় যে ডিজিটালে বেশি মানুষ দেখছেই না। আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলি, তাহলে বুঝতে পারবে কি করে আমি বুঝতে পারলাম যে আমি কিছু করছি। আমি এরকম ইন্টারভিউ করতাম, তো আমার স্যান্ডির সাথে একটা ইন্টারভিউ হয়েছে, কিরণের সাথে ইন্টারভিউ হয়েছে। আমি একদিন ক্লাবে বসে আড্ডা মারছি, পাড়ার দুটো বাচ্চা ছেলে, মানে আমার কাছে তারা বাচ্চা কিন্তু বড়, হট করে এসে আমাকে একদিন বললো, রে তোমাকে স্যান্ডি সাহা চুমু খেয়েছে। তোরা কোথায় দেখলি? এই তো আমরা সবাই মিলে মোবাইলে দেখছিলাম, আমরা তো এটা দেখি। আমি বুঝতে পারলাম যে ডিজিটাল মিডিয়ায় মানুষ কতটা ইম্পর্টেন্ট, কারণ এখন তো ডিজিটাল লাইফ ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, সেটা ওই সময় একটু হয়তো কম ছিল। কারণ তখন কিন্তু আমার মা বাবা জানে না যে ছেলে কি করছে, কারণ আমার মা বাবার তো অভ্যাস নেই ইউটিউব ফেসবুক দেখার। একদম, মানে কোনো কিছু ইউটিউবে আসবে শুনলে মারা বাবারা বলতো যে কি টিভিতে হবে না কিছু, ঠিক এই একটা বিষয় ছিল। তো তারপরে সেখান থেকে অ্যাঙ্কারিং এর জার্নি ওই তো চলছে। অ্যাঙ্কারিংটা না আমার কাছে অনেকটা কি বলবো বলো তো তোমাকে, যাদের প্রেশার সুগার হয় তারা নিয়মিত ওষুধ খায়। সে তুমি যত ভালো জিনিসই খাও, যা কিছু খাও, যত রকমের ওষুধ খাও, অ্যাঙ্কারিংটা আমার কাছে ওটাই নিত্য সঙ্গী। আচ্ছা, মানে ওটা সবসময় চলেই গেছে আর কি তোমার সঙ্গে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, লিডিং চ্যানেলগুলো এখন যেগুলো আছে সেখানে যে
যে শোজ গুলো হচ্ছে, যে ইভেন্ট গুলো হয়, সেখানে কিছু গুণী ব্যক্তিরা যারা ধরো অন্য পেশার সঙ্গে তারা যুক্ত, তারা হোস্ট করছে। হুম। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? মানে তোমরা যারা সেলিব্রিটি অ্যাঙ্কার এত না। বছর ধরে এই পেশায় রয়েছো, মানে যারা এই বিষয়টার জন্যই রয়েছো, তোমরা সুযোগ না পেয়ে তারা কেন পাচ্ছে? মানে কোন জায়গায় না কি? না, সেটা দেখো, আমি তোমায় একটা কথা বলি যে হ্যাঁ। নির্দিষ্ট একটা চ্যানেল, হুম তার নির্দিষ্ট একটা শো, হুম সেই শোটাকে বিক্রি করতে হবে, হুম সেই শো থেকে পয়সা ইনকাম করতে হবে, এটাই তো চ্যানেলের ফান্ডা, একদম। এটাই তো। হুম এবার সেই শোটার মুখ্য যে হবে তাকে এইরকমই রাখা হয় বা নেওয়া হয় যে যাতে তাকে বিক্রি করা যায়। মানে টিআরপি। টিআরপি সেল হতে পারে, শো সেল হতে পারে। কারণ ধরো আমার আমার আমি শোটা করলে ভালো করতাম, ভালো করব, নো ডাউট, কিন্তু বিক্রি করতে পারবে কি? আমাকে কি কোটি টাকা দিয়ে লোকে কিনবে? আমার পেছনে হুম একজন মশলা কোম্পানি, চা কোম্পানি, দুধ কোম্পানি, হুম তারা কি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেবে? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ধরো কোনো একজন অভিনেতা যিনি কথা বলতে পারেন না, হুম তিনি আসলে তার কানে টক ব্যাগে যদি ভেতর থেকে বলা হয় এবার তুমি ঘাড় নাড়ো, তিনি ঘাড় নাড়বেন। টক ব্যাগে যদি বলা হয় যে খুব ভালো, এবার হাততালি দিতে বলো, তিনি বলে খুব ভালো, হাততালি দাও। এটা করার পরে তাতে এডিটারের রাতের ঘুম উড়ে যাক, মাথায় একটাও চুল না থাকুক এডিট করতে করতে, ডাজন্ট কেয়ার, তবুও তাদেরকে দিয়েই হোস্ট করানো হবে, তার কারণ বিক্রি করতে হবে। কারেক্ট। মানে যারা টিভির এপারে থাকে, মানে যারা দর্শক, তারা কি কোনোভাবে এইরকম অ্যাঙ্কার, যেটা সেলিব্রিটি অ্যাঙ্কার যারা, তাদের শো হলে কি দেখতো না? তোমার কি মনে হয়? মানে সেটা মানে নাম যারা যারা পার্সন যারা এই পেশার সঙ্গে যুক্ত নয়, অন্য পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্যই কি তারা এই শো গুলোকে দেখছে? না, দেখো, প্রথম কথা হচ্ছে যে যদি শো পুরনো হয় হুম তাহলে সেই শোকে সবাই চেনে, হুম সেই শোটা সবাই দেখছে, হুম কিন্তু হুম সেখানে বিষয়টা হচ্ছে শো দেখার জন্য দুটো জিনিস থাকে, এক পারফর্মার, আরেক যে হোস্ট করছে। হুম দেখবে যখনই শো কিছু হয়ে যায়, একটা নির্দিষ্ট চ্যানেলের নির্দিষ্ট শো, সেই শোতে কার্টুন দেখানো হয়, হুম সেই শোতে ধরো আমি কথার কথা বলছি আরো কিছু স্পেশাল লোকজনকে নিয়ে আসে এক একটা শোতে এক একটা করার জন্য। কারণ কি? কারণ অ্যাঙ্কার বা সেই শোটা ক্যাপাসিটি অফ টিআরপি, মানে টিআরপি হোল্ড করার ক্যাপাসিটি নেই, না। সেই কারণের জন্য অ্যাডিশন গুলো পুশ করা হচ্ছে। এবার আমি তোমাকে একটা শো এর নাম বলছি, নাম নিয়েই বলছি তোমায়, ধরো দিদি নাম্বার ওয়ান, হুম দীর্ঘদিন চলে আসছে একদম খুব পপুলার শো শো। একটা। হুম দিদি নাম্বার ওয়ান মানেই যে অমুক যিনি হোস্ট করেন তিনি, এটা কিন্তু এসছে দীর্ঘদিন করার পর, মানুষের অভ্যাস হয়ে যাওয়ার পরে। একদম। বা ধরো টেলিভিশনের মুখ, হুম একটা টেলিভিশনের নাম বলছি, আমাদের খুব ভালো জার্নালিস্ট কাম অ্যাঙ্কার মৌপিয়া নন্দী। হুম মৌপিয়াদি যে চ্যানেলে যখন ছিল, যেভাবে তাকে দেখে এসেছি, সেই চ্যানেলের টিআরপি কি ছিল? একদম ঠিক। কাট্টু মৌপিয়াদি সেই চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা চ্যানেলে গেছে, সেই চ্যানেল কি এতটা টিআরপি হোল্ড করতে পারছে? না। না। মৌপিয়াদি কি সেই শোগুলো এতটা পপুলারিটি পাচ্ছে? না। সুতরাং সবসময় যে অ্যাঙ্কার বেস্ট হলেই চ্যানেল বা শো বেস্ট হয়ে যাবে, এটা হতে পারে না। মানে ব্যালেন্স, বিষয়টা এক্স্যাক্টলি। ব্যালেন্স। ধরো আমি তোমাকে একটা কথা বলছি, একটা যে কোনো একটা চ্যানেল, যে চ্যানেলটা সব জায়গা থেকে দেখা যায় না, হুম সেই চ্যানেলে বসানো হয়েছে আমাদের নামজাদা কোনো একজনকে, হুম তিনি শোটা করছেন, কিন্তু চ্যানেলটা তো সব জায়গায় দেখা যাচ্ছে না। চ্যানেলটা যখনই অন করো তুমি, একটু ঝিরঝির ঝিরঝির করে, সাউন্ড ভালো না, তুমি ওই মানুষটার থেকে যেটা এক্সপেক্ট করছো, সেই এক্সপেকটেশনটা তোমাকে সেই চ্যানেলটা দিতে পারছে না, তুমি কি পরের দিন সেটা দেখবে? না, কখনো ভালো লাগছে না সুতরাং দেখতে, আমার এই প্রবলেম সব কিছুই ম্যাটার করে। হ্যাঁ, ডিপেন্ড করছে যে শুধুমাত্র নৌকার নাবিক বা যিনি চালাচ্ছেন তিনি ভালো হলে হবে না। তাহলে তোমাদের ফিউচার কোথায়? মানে তোমাদের এই প্রফেশনে আসার পরে তোমাদের এমটা কোথায় থাকে? মানে তোমরা যদি একটা জায়গা থেকে, মানে বিক্রির জন্য যদি বাদই হয়ে যাও। দেখো, যারা আজকে ওখানে দাঁড়িয়ে পোস্ট করছে, তারা ধুম করে এসে অত টিআরপি অত কিছু করে ফেলেনি, তারাও একটা সময় ছোট ছিল, তাদেরকেও স্ট্রাগল করতে হয়েছে। তারা এবার নিজেদেরকে পালিশ করে 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 সেই জায়গাটাতে নিয়ে গেছে। তারা কিভাবে নিজেদেরকে পালিশ করেছে সেটা যদি আমি শিখি, সেটা যদি আমি
অ্যাডাপ্ট করতে পারি, সেই রাস্তা দিয়ে আমি যদি চলি তাহলে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো। আচ্ছা। আর আরো একটা কথা, তারা যে সময় স্টার হয়েছে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। না, ছিল না এখন আমাদের কাছে ভগবান সেই একটা সুযোগ দিয়েছে। সোশ্যাল মিডিয়া Right. অনেক বড় পার্ট, একদমই তাই। একদম আলাদা একটা এখন ইন্ডাস্ট্রি। মানুষ শুধুমাত্র টিভিতে সিনেমা দেখে না, মোবাইলে দেখে। একদম, মানুষ মানুষ টিভি দেখতে ভুলে গেছে। এখন প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা সিনেমার হিরো নয়, হিরোইন নয়, তারা ওয়েব সিরিজের হিরো হিরোইন আছে, করছে তো। নতুন প্ল্যাটফর্ম এসছে একদম। সুতরাং সুযোগ আসছে। হ্যাঁ, একদম। সোশ্যাল মিডিয়ার কথা যখন বললে, তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি। তুমি তো রানু মণ্ডল, তারপর আমাদের ভাইরাল বাদাম কাকু, এদের সবাইকে কভার করেছিলে। তো এরা যেমন রাতারাতি ওই সময় ভাইরাল হয়েছিল, আবার ডাউনফলও খেয়েছিল এক সময়। তো আমি জিজ্ঞাসা করব তোমাকে যে এই ধরনের কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য এই তোমাদের মতন যারা ব্লগার বা জার্নালিস্ট, এদের কতটা হাত থাকে? কিচ্ছু না। তো এই এই প্রশ্নটা এর আগেও আমাকে কয়েকজন করেছে যে তুই যে শো গুলো করিস বা যেগুলো হয় সেগুলো কি ভাইরাল হয়ে যায়, কি হয় তোর, আমাকে এরকমও জিজ্ঞেস করে তুই কি করাস। অ্যাকচুয়ালি কি জানো তো, ভাইরাল করব বলে আমি প্রশ্ন করি না। আজকে তুমি আমাকে প্রশ্ন করছো, তোমার কখনো কি মনে হচ্ছে যে আমি এই প্রশ্নটা করলাম এইটা না 10টা লোক দেখবে? এটা হতে পারে না কখনো। না, এটা প্ল্যানিং, এটা কথার কথোপকথনে Exactly. যেই কথাটা লোকের আমি পছন্দ হবে তোমাকে সেটা। শুরুতেই বলেছিলাম হ্যাঁ। যে আমি কি বলবো, কোথায় বলবো, কখন বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব আর ইম্পর্টেন্ট। সেটাই হয়েছে বাদাম কাকুর ক্ষেত্রে। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো এখন সেলিব্রিটি, সত্যিই তো। হ্যাঁ, ওনাকে নিয়ে সেলিব্রেট করা হতো, ওনাকে বিভিন্ন জায়গায় ডাকা হতো, মঞ্চে উঠে উনি গান গাইতেন, ওনাকে রিলে সবাই নাচ করেছে আমরা ওই গানটা। এক্স্যাক্টলি। তো উনি সেলিব্রিটি। একদম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি তো সেলিব্রিটি, আপনি কি বাদাম বিক্রি করবেন? হ্যাঁ, এইখানেই সেই কথাটা চলে আসছে যে কোথায় কখন কি উত্তর দেবো, কোন কথাটা বলবো। উনি একদম। ভুলবশত বলে ফেলেছিলেন আমি এখন সেলিব্রিটি, আমি এখন বাদাম বিক্রি করবো এই না। সাবাস। এটা কিন্তু উনি অজান্তেই বলে ফেলেছে যে অজান্তেই যে বলে আমি ফেলেছে। সত্যি তো, হ্যাঁ। আমি কেন এটা করতে যাবো। হ্যাঁ। আর এইটা নিয়েই সব। সেটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে যার যেরকম মনে হয়েছে সেরকম করেছে। এবং ওনার এটা যেরকম মানুষের কাছে ক্লিপিং হয়ে গেছে, কেটে কেটে দেখানো হয়েছে, সেই সাথে সাথে আমারও প্রশ্ন ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, আমার মুখও গেছে, কিন্তু আমার কোনো ভুল নেই। আমি তো প্রশ্ন করতে গেছি, উত্তর উনি কিভাবে দেবেন, কোন শব্দে দেবেন, কিভাবে বলবেন, সেটা একদম উত্তর যিনি দিচ্ছেন তার উপর। রানু মণ্ডলের ক্ষেত্রে উল্টোটা। আমাদের সিধুদার বাড়ি, যিনি ক্যাকটাসের ফ্রন্টম্যান, সিধুদার বাড়িতে রানু মণ্ডল এসছেন একটা সিনেমায় গান করবেন। আমি সিধুদার বাড়িতে ইন্টারভিউটা নিতে যাই। সিধুদা আমাকে যাওয়ার আগে বলেছে শোন, তোকে তো আমার কিছু বলার নেই, খালি দেখিস মাথাটা যেন গরম না হয়ে যায়, এরপরে কিন্তু রেকর্ডিং আছে। না না, তুমি আরামসে, তুমি একটা কাজ করো, তুমি এসিটা চালিয়ে যাও। তো শুধু এসি টেসি চালিয়ে আমার সাথে সাথে কিন্তু আরো লোক ছিল, কিন্তু প্রবলেম হলো ওনারা ওনাদের মতো করে ইন্টারভিউ করেছেন, আমিও প্রশ্ন জিজ্ঞেস করেছি। এবার ওই প্রশ্নগুলোতে উনি যেরকম অ্যান্সার দিয়েছে সেটা থেকে উনি ভাইরাল হয়ে গেছেন। কিন্তু উনি বা বাদাম কাকু কেউ খারাপ মানুষ নয়, দুজনেই ভালো মানুষ, দুজনের মধ্যেই কোয়ালিটি আছে। আমরাই এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে তাদের ভালো দিকটা দেখাইনি। ধরো আমি আজকে কথার কথা বলছি, রানু মণ্ডল ভালো গান গায়, বিভিন্ন সময় বিভিন্ন ভ্লগে বিভিন্ন ভ্লগার গিয়ে খালি তোমাকে দেখিয়েছে, আমাকে দেখিয়েছে, দেখুন রানুদি ঝাঁটা নিয়ে তেড়ে এসছে, দেখুন রানুদি পাগলামো করছেন। আমরা সেখানে দেখছি রানুদি সত্যি ওনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু কেন করছে তার আগে বা পরেরটা দেখানো হয় না। উল্টোটা হতে পারতো, রানু মণ্ডল গান গায়, আপনারা তো ওনার গান শোনেননি, রানুদি আপনি একটা এই গানটা গান, আমি আপনাকে পয়সা দিচ্ছি। একজন শিল্পী গানটা কেন গায়? উপার্জন করার জন্য। আর ওনার মতো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, ওনার তো আর্থিক অবস্থা খুবই খারাপ, ওনাকে দেখিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, সেখান থেকে কিছু টাকা যদি ওনাকে দিয়ে ওনার ভালো দিকটা দেখাতাম যে রানুদি এই হিন্দি গানটা ভালো গাইছে, তাতে ওনারও ভালো হতো, আমাদের সমাজেরও ভালো হতো, ব্লগারদেরকেও লোকজন একটু ভালোভাবে দেখতো। এত কুটকাচালি, খালি দেখবে যে এ ওর প্রতি তেড়ে গেছে, এ ওকে নিয়ে খারাপ কথা বলছে, ভালোটা খালি রিভিউতে থেকে যাচ্ছে। ব্লগাররা তো মাঝে মাঝে খিস্তির দোরগোড়ায় এসে দাঁড়ায়, মানে কিছু একটা করে ফেললো মানে এইটা ব্লগারের দোষ, বা এইটা তুমি কিভাবে। আসলে কি জানো তো, ভগবান আমাদের যত রাস্তা খুলে দিয়েছে তত আমরা কম্পিটিশনে নেমে গেছি।
আগে যখন টিভি ছিল, যখন যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা স্টুডিওতে ঘুরতেন, ছবি নিয়ে 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 ঘুরতেন। ভগবান সুযোগ দিলেন, এখন আর ছবি নিয়ে ঘুরতে হয় না, এখন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেওয়া হয়, হয়ে গেল। ভগবান সুযোগ দিয়েছে, যারা অভিনেতা অভিনেত্রী টিভিতে করবি না তাদের জন্য এই একটা প্ল্যাটফর্ম দিলাম, তোরা কর। কিন্তু আমরা ওটা ইউটিলাইজেশন ভুল করছি। আমরা এত পপুলার হবার লোভ আমাদের, আমরা এত চাই যে মানুষ আমাকে জানুক, এই জানাতে গিয়ে মানুষকে আমরা এখন অনেক কিছু জানিয়ে ফেলছি, বুঝতে পারছি না আমি কোনটা দাঁত জানাবো। মাজছি সেটাও জানিয়ে ফেলছি। আমার ঘরে কি রান্না হচ্ছে, আমার মা কি পড়ে রয়েছে, আমার বাড়ির কাকিমা দিদিমা জেঠিমারা কিভাবে আমাকে আদর করছে, ভালোবেসে কিভাবে কাছে ডাকছে। দেখুন আজ আমার মামা বাড়িতে কি সুন্দর রান্না হলো, মামি উনি এটার জন্য প্রস্তুতি নয়, ওনাকে একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। ফুচকাওয়ালার কাছে গিয়ে আমি ব্লগ করতে দেখেছি, কি অদ্ভুত ব্যাপার। ফুচকা খাই, সেই দিদি সেজে গুজে এসছেন, তিনি বলছেন 1 মিনিট আপনি দাঁড়িয়ে যান, আমি 10 টাকা বেশি দিচ্ছি, আপনারা আমার সাথে একটু হাত নেড়ে দেবেন। কেন? আসলে আমরা জানাতে 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 কি আর জানাতে বাকি রেখেছি এটাই এখন বলা মুশকিল। ওই ডেডলাইনটা আমাদের মধ্যে আর এখন এইগুলো কাজ জানাচ্ছি করে। কেন জানো? এই এত লোক এত কিছু ব্লগিং করছে, এত কিছু জানাচ্ছে কেন জানো? একটাই লোভ, পয়সা ইনকাম করব, বড় সেটা তো হব। সেকেন্ডারি, আমাকে লোকে চিনবে। আহ, আগে একদম। কিন্তু এটা ছিল না। আমি বড় বড় অভিনেতা অভিনেত্রী ইন্টারভিউ করেছি, আমি নাম ভুলে যাচ্ছি, ওনার সাথে আমার এখনো পর্যন্ত লাস্ট ওনার সাথে আমার ইয়েতে দেখা হয়েছে, তোমার বাসে। উনি নাটকও করেন, উনি অভিনয়ও করেন, উনি বাসে ট্রাভেল করেন, উনি আবার প্রয়োজনে ভ্যানিটি ভ্যানেও বসেন। এই যে মানে জীবনের ওঠা পড়া বা বলা যেতে পারে জীবনের এই যে মেনটেনেন্সটা, সাধারণ অতি সাধারণ, আবার প্রয়োজনে তুমি আবার ঠান্ডা ঘরে বসছো, এইটা আমরা গুলিয়ে ফেলছি। ওই জন্য মানে আমার মনে হয় যে কম্পিটিশনে যাওয়া, ব্লগিং করা, যে যাই করছি, কি করছি, কি দেখাচ্ছি, কাকে দেখাচ্ছি, কি কারণে দেখাচ্ছি, এটা একটু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো আমাদের নেক্সট জেনারেশন ভালো কিছু শিখবে, বিশ্বাস করো। একদম। আমরা আমাদের পরের সেগমেন্ট গ্রিন রুমে যাচ্ছি। গ্রিন রুমে অনেকটা সময় আমরা ওয়েট করি, স্টেজে ওঠার একদম আগের মুহূর্ত খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর্টিস্টদের জন্য। তো আমি গ্রিন রুমে বসে তোমাকে জিজ্ঞাসা করব, এতটা জার্নি পেরিয়ে এসেছো, আক্ষেপ আছে কিছু? এখনো অনেকটা পথ যাব। একদম, মানে এখনো অবধি স্টিল এখনো যেই জায়গায় রয়েছে, মানে এখনো অনেক আক্ষেপ হয়। বিষয় থাকে আমার, চাকরি চলে যাওয়া, সেটা বিনা কারণেই চলে যাওয়া, আমি আমার প্রচুর বন্ধু বান্ধব হারিয়েছি। আচ্ছা। প্রচুর। আমার লাস্ট যাদেরকে আমি আমার সব থেকে প্রিয় বন্ধু ভাবতাম, আমি তাদেরকেও রিসেন্টলি হারিয়েছি। স্কুল লাইফের বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব, তারা ধরেই নিয়েছে যে আমি ব্যস্ত, এবং তারা অটোমেটিক্যালি আমার সাথে ডিস্টেন্স রেখে চলেছে। আমার এখন তো ম্যাক্সিমাম সময় ফেসবুকে আলাপচারিত মানে কথাবার্তা হয়, তো আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম তুই বিয়ে করে নিলি, আমাকে একবারও বললি না। তো সে কিন্তু রেগুলার বেসিসে আমার সাথে ফেসবুকে কথা বলতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো। সে আমাকে বললো যে ভাই তুই সেলিব্রিটি, তুই আমার বিয়েতে আসতি। তখন তোকে এই কথাটা কে বললো? বলছে আমরা জানি, আমরা আলোচনা করেছি, তুই আমার বিয়েতে আসতি না। আমি না অজান্তেই অনেককে হারিয়ে ফেলেছো। অনেক। আমি বললাম না, আমার লাস্ট 3-4 জন বন্ধু যাদের সাথে আমার খুব ভালো কন্ট্যাক্ট ছিল, মানে আমার বছরে 2-4টে দিন তাদের সাথে আমি স্পেশাল ডে গুলো সেলিব্রেট করতাম, থাকে না, প্রত্যেকেরই থাকে, আমারও ছিল। কিন্তু এই রিসেন্ট তাদেরও মনে হয়েছে যে এটা কেন হয়েছে আমি তোমায় বলি। হয়তো তুমি আজকে আমাকে ডাকলে, আর আমি বরাবরই আগে কেরিয়ার, তারপর আমার জীবনের আনন্দ উৎসব সবকিছু, এটা আমার মা বাবা থেকে আরম্ভ করে সবাই জানে।
তো আজকে যে বন্ধুটির জন্মদিন, তাকে হয়তো আমি ফোনে উইশ করলাম, তার কেক কাটার সময় আমি পৌঁছতে পারিনি। 4টে বন্ধু যখন একসাথে ছিল, তাদের ওই পার্টিতে আমি যোগ দিতে পারিনি। এটার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছে। পরে তাদের মনে হয়েছে যে আমার ঘ্যাম হয়ে গেছে, আমি আর এইসবের মধ্যে থাকতে চাই না। বা আমাকে এটা লাস্ট শুনতে হয়েছে যে তাদের স্ট্যান্ডার্ডে নাকি আমি বিলং করি না। অথচ আজ অবধি যে তোমার সামনে বসে যে ড্রেস পরে আমি বসে আছি, সেটাও কোনো ব্র্যান্ডেড নয়, স্ট্যান্ডার্ড নয়, কিন্তু পরার মতো জামা কাপড়। প্রেজেন্টেবল। হ্যাঁ। তো এই করতে করতে আমি, আমার সার্কেল কমে গেছে, আমার বন্ধু বান্ধব খুব কমে গেছে, কিন্তু আমি আমার নিয়মিতভাবে আমি আমার পাড়ার ক্লাব করি, আমি আমার পাড়ার সমস্ত কাজকর্মের মধ্যে থাকতে ভালোবাসি, থাকিও এখনো অবধি। আর একটা জিনিস করি, আমার মা বাবা বা আমার বাড়ির লোকের সাথে আমি সময়টা দিই। কারণ আমার তো এখন আর কেউ, কারণ সত্যি আমি তোমায় বলছি, আমার কোনো বন্ধু, আমার বাবা বলতো যে একটা সময় পরে গিয়ে বন্ধু হারাবি। আমি বিভিন্ন মানুষের ইন্টারভিউ করার সময় তারা বলতো একটা সময় কি তুমি বন্ধু হারাবে। আ- আমার মনে হয়েছে যে আমি মনে হয় একটা সময় পৌঁছানোর আগেই বন্ধু হারিয়ে ফেলেছি। আর এটা জন্য কোথাও গিয়ে আমি ওই যে সবসময় আমার কাজকে প্রেফারেন্স দিয়েছি, সেটা করতে গিয়ে আমার আমার সমস্ত কিছু হারিয়ে গেছে। তো লাইফের পার্ট। হ্যাঁ, মানে হয়। কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছো। অনেক কিছু পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরও পাবো। কিন্তু আমি জানি যে পাহাড়ের চূড়ায় উঠতে গেলে একা উঠতে হবে, সবাইকে নিয়ে উঠতে পারবে না। ঠিক। কিন্তু চূড়া জয় করার পরে তোমার সেই উৎসব আনন্দে সবাই পার্টিসিপেট করবে, তখন একা করতে পারবে না। ঠিক। আমি সেই দিনের অপেক্ষায় আছি। একদম। হ্যাঁ, বলো। আচ্ছা, একটা কথা বলো, যখন কোনো ইভেন্ট হয়, এই যে স্টেজে বিভিন্ন রকমের শো হয় বা সবকিছুই আর কি, অনুষ্ঠান আমি বলছি আর কি এক কথায়, তখন তো শুরু থেকে শেষটা এবং মধ্যিখানে যেটা হয় আর কি, ফ্লো চার্ট বলো বা অনুষ্ঠানটা কিভাবে হবে না হবে, শুরু করা শেষ করা, পুরোটাই তোমরা করো। হুম হুম। এবার ইভেন্টটা তো শুধু অ্যাঙ্কারকে দিয়ে হয় না, আরো যারা যারা থাকে তাদের সবার বাজেটের জায়গায় কিন্তু অর্গানাইজাররা বার্গেনিং করে বটে, হুম, কিন্তু একটা লামসাম ঠিক অ্যামাউন্টে ঠিক ঠিক, ঠিক হয়ে যায়। একদম। অ্যাঙ্কারদের জন্য আমার মনে হয় সেটা একটু অন্যরকম হয়। বাবা, হ্যাঁ, ওটা ওই অনেকটাই, তো হ্যাঁ। দুটো কথা বলবি, করে দে ফ্রিতে, বা হ্যাঁ, এইটা ধর ধর গুজে দিয়ে একটা লাস্টে যে ঠিক আছে পরে দেখা হবে। তুমি তো অ্যাঙ্কার, তুমি তো নিশ্চয়ই জানো এই ব্যাপারটা। আমি তো তোমার থেকে শিখছি। নিশ্চয়ই তোমার এবার তোমার আমি ক্ষেত্রে এই তোমাকে কথাটা জিজ্ঞাসা এসছে। করব, যে তুমি এই জিনিসটা ফেস করেছো তো 100%, বলেছো যে আমাকে টাকাও দেয়নি, এরকম হয়েছে, তো এই জিনিসটা নিয়ে তোমার বক্তব্য শুনবো। না না, বক্তব্য আবার কি, এটা আমার শুধু নয়, আমার আমার মতো যারা এই প্রফেশনে আছে তাদের প্রত্যেকের এই একটাই ক্ষোভ, যে বাজেট নেই। এই বাজেট নেইটা এখন সবার। তুমি আমার না সিনেমা, বাজেট নেই, তুমি একটু হ্যাঁ, করে দিও। একটু বাজেটটা কম আছে তোকে না, তুই এটা করে দে, পরেরটাতে আমি দেখছি, আবার পরেরটা শোন না, আগেরটা তো তুই এটা নিয়েছে, ওটাই রাখছি, বুঝলি, হ্যাঁ, বাজেটটা চাপ আছে। ওটার থেকে আরো এটা খারাপ অবস্থা আমি এরকম। তো বলি বাসের ভাড়া বাড়ে, পেট্রোলের ভাড়া মানে দাম বাড়ে, বাজারে আলুর দাম বাড়ে, কিন্তু আমাদের দাম বাড়ে রেমুনারেশন, না। রেমুনারেশন বাড়ে। আমাদের বাজেট এক থেকে যায়। আমরা যদি বলি যে না আমরা এই বাজেটে পাচ্ছি না, তাহলে অন্য কোনো দাদা কোনো দিদির কাছে চলে যাবে, তারা করে কিন্তু ফেলবে। টাকা বাড়বে না। কিন্তু সকাল হলে আলু কিনতে গেলে আলুওয়ালাকে যদি বলি যে 5 টাকা কম নাও, মুখের ওপর আলু ছুঁড়ে মারবে, কিন্তু দেবে না। কাকে বোঝাবো এগুলো, একদম। এই দুঃখের কথা। অনেকক্ষণ আড্ডা দিয়েছে, এবার একটুখানি তোমার সাথে একটু খেলাধুলো করি। কোথায়? বসে 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 ও, বসেই খেলবো, বসে বসেই খেলবো। তো তোমাকে 4টে প্রশ্ন করব, তুমি আচ্ছা। তোমার মতন করে এত সুন্দর যেমন আড্ডা দিচ্ছ তেমন করে সুন্দর অ্যান্সার করে দিও। দেখো, মানে এমন প্রশ্ন করো না যার পরে আমি আর আড্ডা দেওয়ার সুযোগ না পাই। না না, এরকম হবে না। বলো। প্রথম প্রশ্ন, হুম, তুমি তো এমনি জার্নালিস্ট, বলো। তো তোমাকে এই মুহূর্তে বললাম যে তুমি তো এত লোকে ইন্টারভিউ করেছো, তো আবারও তুমি ইন্টারভিউ করো, কাকে প্রশ্ন করতে চাও এবং প্রশ্নটা ঠিক কি হবে? বাহ বাহ, দীর্ঘ নিঃশ্বাস পড়ছে কেন? তোমার তো এক্সপিরিয়েন্স এটার ক্ষেত্রে। কিন্তু কাকে করতে চাই? হ্যাঁ, ব্যক্তিটা আমরা বলে দিইনি, এটা কিন্তু তোমাকে আমি এই জায়গাটা দিয়েছি যে তুমি বলতে পারো।
বেঁচে আছে ব্যক্তি, মৃত ব্যক্তি। কেন করলে এরকম, মানে এটা মনে পড়ে গেল এই গানটার কথা। কি বলি বলো তো, না বেঁচে বেঁচে আছে। আম, আমি সম্প্রতি বিয়ে করলে তো বউকে প্রশ্ন করো। তোমার তো এটা মনে হয় ফ্যামিলি শো না? করতে পারো, আমরা এখানে সবটা ছাদ দিয়ে রেখেছি। না না, ওটা নয়। বউকে প্রশ্ন করার জন্য এই শো তো প্রয়োজন পড়বে না, কিন্তু আমি একদম যদি একটু চলে যাই, আমি আমার কাজের জগতে চলে যাই, তাহলে আমার খুব ভালো হয়। তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ঠিক যেভাবে আমাকে অফিসে ডেকে নিয়ে আপনি একা ঘরে থেকে আমাকে লিখিয়েছিলেন যে আমি চাকরিটা ছাড়তে চাই, কেন করিয়েছিলেন? আমি তো কোনোদিন বলিনি আপনার মায়না থেকে আমাকে মায়না দিন, কোনোদিন বলিনি যে আমি এই কাজটা করতে পারবো না। কি কারণে করেছিলেন সেটা আজও জানাতে পারলাম না। যদি জানতাম খুব উপকার হতো। উনি কি কমেন্ট বক্সে লিখবেন অ্যান্সারটা? উনি সেটা লিখতে গেল ওনার বিবেকে দংশন করবে, যে জীবনে পাপ করেছি অনেকের সাথে, এই পাপটা মনে হয় বেশি করে ফেলেছি। কারণ আপনার যেভাবে আমার চাকরিটা খেয়েছিলেন, তারপরে আমি তো শুধু নই, আমার ফ্যামিলিও সাফার করেছেন। একদম। আপনার চাকরিটা আছে, আপনি অনেকের চাকরি খান, খেয়েওছেন। আপনি চাকরি ছাড়া ভালো কিছু খান। আপনার দীর্ঘায়ু কামনা করি। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, যদি তুমি অ্যাঙ্কার না হতে, মানে এই মুহূর্তে তোমাকে যে প্রফেশনে আমরা দেখছি সেটা ছাড়া কি প্রফেশনে দেখতে পেতাম? আমি কিছু না কিছু বাজাতাম। আমি বাজাতে? একদম শিওর, একদম। আমি তোমায় বলছি, আমার গানের বন্ধু বান্ধব প্রচুর, হ্যাঁ। এবং গানের জগতের বন্ধু বান্ধবের সাথে, মানে বন্ধু নয়, দাদা দিদি ভাই বোন, এদের সাথে আমার ভালো যোগাযোগ। যখন রিহার্সালে বসে ওরা, বা যখন আমরা একসাথে বসে আড্ডা দিই, তারা যে যা গান বাজায়, আমি টেবিল চেয়ার, এই কফি মাগ, প্লাস্টিকের কিছু, এগুলো আমি বাজাই। মানে এটা আমার শখ। আমার তোমার একটা ইচ্ছে ছিল যে আমি জীবনে ড্রামস বাজাবো বা ঢোল, ওই তবলা টবলা জাতীয়, কিন্তু ওইটা আমার বাবা মা করতে দেয়নি। তার জন্য আমি, কিন্তু বিশ্বাস করো, হ্যাঁ। আমি এখনো পর্যন্ত সেটা, সেই সময় ওই ইচ্ছেটা পূরণ করি। ওকে, তো পরের প্রশ্ন, তোমাকে আমি 4টে নাম বলবো, তুমি তোমার নিরিখে 1 2 3 4 করে নাম্বারিং করে দেবে আমি অনেক ছোট, কিন্তু নিজের পছন্দ অনুযায়ী। ঠিক আছে? 4টে নাম বলতে, 4টে প্রোডাকশন হাউসের নাম বলবো আমি তোমাকে। এই রে ভাই, আমি ওখানে করে খাই, তুমি প্রোডাকশন হাউস কেন বলতে যাচ্ছ? প্রত্যেকে ভালো করে খাও আচ্ছা না, আচ্ছা ঠিক বলো, আছে, আচ্ছা বলো এটা বলো, গেমের পার্ট। আচ্ছা বলো বলো। সেটা হচ্ছে এসভিএফ, উইন্ডোজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, আর একটা হচ্ছে সুরিন্দর ফিল্মস। সবাই এক নম্বরে। কাকে আমি 1 2 এটা 3 খুব 4 চালাকি, সবাই এক খুব নাম্বার চালাকি। দিয়ে খাদান করলো 1 নাম্বার। উইন্ডোজ আমার বস করলো 1 নাম্বার। মানে কাকে আমি সেকেন্ডে রাখবো খুব বলো? চালাক এটা। আচ্ছা, আরেকটা কার নাম বললে? SBF করেছে। এসবিএফ। কি ছেড়ে কি বলবো তোমায়, এসবিএফ এর একের পর এক সিনেমা হিট। কিল বিল সোসাইটি, হেমলক সোসাইটি, ব্যাক টু ব্যাক সিনেমা হিট। সুরিন্দর ফিল্মস, অসাধারণ কাজ আছে সুরিন্দর ফিল্মসের, আমি তোমায় বলছি। ওই যে সুরিন্দর ফিল্মসের বলো, বলতে একটু দেরি হচ্ছে, তার মানে না, এটা কি তৃতীয় নম্বরে? কৌশিক গাঙ্গুলির সিনেমাটা ছিল। ভুলে গেছো? আমি ওই সিনেমাটার নাম কি বলো তো? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী ইয়ে তো সুরিন্দর ফিল্মসের তো। প্রশ্ন করছে, না, আমি জিজ্ঞেস করলাম। তার মানে সুরিন্দর দ্বিতীয় নম্বরে। না না, কি করে দ্বিতীয় লাস্ট ফোর্থ? না না, ওরকম না, ওরও 1 নাম্বার, কিন্তু নামটা, এবার আমি সিনেমার নামটা মনে পড়ছে না, সেই হিসেবে যদি তুমি সেকেন্ড ধরতে পারো, অসুবিধা নেই, কিন্তু ওরাও ভালো। ঠিক আছে, ঠিক আছে, এটা নয় এড়িয়ে গেলে পরের প্রশ্নটা তো এড়াতে পারবে না, মানে ওটা একটা বম্ব ব্লাস্টিং প্রশ্ন তোমার কাছে। তোমাকে বসে বসে পারফর্ম করে দেখাতে হবে। 3টে সিচুয়েশন দেব, তুমি 3টে সিচুয়েশন অনুযায়ী মানে তুমি রিয়াক্ট করবে। আমি 3টে ব্যক্তির নাম বলবো, 3টে ব্যক্তিকে তোমাকে স্টেজে ডাকতে হবে অ্যাঙ্কারিং করে। বাবা, ঠিক আছে? তো সময় লাগবে। 3টে নাম বলি, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা উত্তম কুমার, একটা সত্যজিৎ রায়। কাশ যদি হতো। এই তো হচ্ছে যদি হতো। টুয়াইস। হ্যাঁ, সত্যি। না, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমি দুটো লাইন দিয়ে সব সময় করো করো, দেখবো দেখবো, আমি দেখবো, আমার দর্শক দেখবো। রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি বলেছো যে মঞ্চে ডাকতে, আমার ইনস্ট্যান্ট যেটা মনে পড়ছে আমি সেটাই বলছি। একদম। এবার মঞ্চে যাকে ডাকবো, আমাদের প্রেম থেকে বিচ্ছেদ, সংযোগ। এবার মঞ্চে ডাকবো আমাদের প্রেম থেকে বিরহ,
সংযোগ থেকে বিচ্ছেদ, আমাদের জীবনের ভালো এবং মন্দ সমস্ত কিছুতেই যার শব্দকে ধার করা যায়, যার কবিতাকে ধার করা যায়, তিনি আমাদের নয়, তিনি আপনাদের আমাদের সবার কবি। প্লিজ ওয়েলকাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই সাবাস। সেকেন্ডে যাই, উত্তম কুমার। উত্তম কুমার যুগের পর যুগ পরিবর্তন হবে, সিনেমার পর সিনেমার মুক্তি পাবে, কিন্তু মহানায়ক একজনই থাকবে, একজনই আছেন, তিনি উত্তম কুমার। আমার মনে হয় যারা আমরা হিরো হতে চাই, যাদেরকে স্বপ্নের নায়ক হিসেবে দেখতে চাই, তিনি না থেকেও আজ কাল আগামীতেও থাকবেন। এবার তাকে ডাকবো। প্লিজ ওয়েলকাম উত্তম কুমার। এবার যাই আমরা এরপর সত্যজিৎ রায়। তিনি ম্যাজিশিয়ান, তিনি ম্যাজিক দেখান, শুধু দেখান না, সেই ম্যাজিক আমাদের মনে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং সেই দৃশ্যের কথা বারবার মনে করিয়ে আমাদের আনন্দ দেন। তিনি এমন একজন কারিগর যিনি বারবার মানুষকে হলে ডাকেন না, টেনে আনেন। তাকে কখনো ম্যাজিশিয়ান বলা যেতে পারে, কখনো চুম্বক বলা যেতে পারে, আবার কখনো বলা যেতেই পারে তিনি বাংলা ছবির ইতিহাসের নতুন অধ্যায়। তিনি আর কেউ নন, সত্যজিৎ রায়। কেমন লাগলো বলো তুমি এই পারফর্মটা করলে অন ক্যামেরা? খুব খারাপ হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। এই স্ট্যান্ড আমার যেরকম মনে হয়েছে একদম, আমি এটা সেরকম- গেমের পার্ট। খুব হ্যাঁ, ভালোভাবে হ্যাঁ। তুমি 4টে প্রশ্নের উত্তর আমাকে দিলে। এরপর আমাদের পরের সেগমেন্ট, একদম লাস্ট সেগমেন্ট, ফাইনাল Okay. কলে চলে যাচ্ছি। তুমি আমাকে বলো তোমার আপকামিং কি কি কাজ আসছে? আমি হিরো হলে বলতে পারতাম আমার কয়েকটা সিনেমা আসছে, যেহেতু হিরো নই তাই আমার নিজেরও এরকমই একটা চ্যানেল, ইটস কল শান্তনু ঠেক, এবং সেখানে অনেকবার অনেকে বলেছেন যে তারা বসতে চান, ভালো ইন্টারভিউ দিতে চান, করতে চান। আমি সেটার প্রচেষ্টাতে আছি। আর অডিও নিয়ে আমার কাজ করার ইচ্ছে, যেটা এখনো পর্যন্ত শুরু করিনি, কিন্তু তারও রিহার্সাল চলছে। একদম, আচ্ছা। তো ওইটা রিহার্সালটা কমপ্লিট আচ্ছা। হয়ে গেলে, প্রিপারেশন হয়ে গেলে সেটা একটা করবো। আচ্ছা। এটা হচ্ছে আমার, এই কাজগুলো হচ্ছেই। এছাড়াও ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত কিছু ডেটস লক করা আছে, সেগুলোতে পারফরমেন্স হবে। একদম। বেস্ট কোয়াইশেস ফর ইওর আপকামিং থ্যাংক ইউ, জার্নি থ্যাংক আমাদের ইউ, তরফ থ্যাংক ইউ থেকে। সো মাচ, থ্যাংক তোমার ইউ সো মাচ। যাত্রা অনেক দিনের হোক এবং যাত্রা শুভ হোক। আমাদের ফাইশ লাইভ স্টুডিওর দর্শকদের যদি কিছু বলে দাও। আমি দর্শকে বিশ্বাস করি না, পরিবারে বিশ্বাস করি। এটা তোমার পরিবার, আমরা সেই পরিবারে মাঝে মাঝে আমার জায়গায় অনেকেই আসেন, তারা এই পরিবারে অতিথি হিসেবে আসেন, তারা তাদের মতো করে জীবনের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা শেয়ার করে। এই পরিবারের মানুষ ও প্রান্তে বসে রয়েছেন, আমাদের কথা শুনে বা আমাদের এই আড্ডা থেকে যদি কেউ একজনও ইন্সপায়ার হয়, কেউ যদি তার জীবনে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়, তাহলেই হয়তো তাদের খোয়াইশ আর এই খোয়াইশের আড্ডা, লাইভ স্টুডিওর আড্ডা সার্থক। প্রত্যেকে ভালো আছে, আমি দৃঢ় বিশ্বাস যে ওখানে যারা বসে আছেন প্রত্যেকে ভালো আছেন, আর তার জন্যই আমাদের এই শোটা দেখতে পাচ্ছেন। ভালো খারাপ সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও একটা বিষয়, যে আজকে শুধুমাত্র লাইভ স্টুডিও নয়, আপনিও চাইলে আমাকে বুক করতে পারেন। আমি ঠিক এরকম না, মানে আপনি আমাকে ডাকতে পারেন আপনার কোনো শো থাকলে, সেটার জন্য খোয়াইশের সাথে এসে যোগাযোগ করবেন। খোয়াইশে এসে যোগাযোগ করলেই আপনি আমাকে রিচ করতে পারবেন। আপনার যদি কোনো শোয়ের প্রয়োজন হয়, যদি কখনো আমার কোনো কাজ, আমার মতো কোনো কাজ থাকে যেটা আমি করব বলে আপনারা মনে করতে পারেন, বা আমি সেই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করেন, প্লিজ খোয়াইশের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, তুমি আমার এক ডাকে চলে এসেছো এখানে আসার তোমাকেও জন্য। অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো, তুমি 2বার 3বার ডাকলেও আসতাম। না না, সত্যি অনেক ধন্যবাদ, তুমি এসেছো এখানে। আজকে আড্ডাটা সত্যি খুব ভালো লেগেছে আমার নিজস্ব। আমার এটা প্রথম পডকাস্ট।
আচ্ছা জীবনের প্রথম পডকাস্ট। আচ্ছা, তো এরকম আড্ডা আরো অনেক হবে। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। এরকম আড্ডা আরো অনেক দেখতে গেলে লাইক, শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে।